উপন্যাসের নাম তোমাকে না দেখেই ভালোবেসেছি। লেখক মোহাম্মদ ইয়াসিন আরাফাত। পার্ট 2। সেদিন রাতে পড়ার টেবিলে বসেও আরাফাতের মন পড়ায় বসছিল না। বইয়ের পাতায় চোখ থাকলেও মাথার ভেতর ঘুরছিল অন্য এক নাম, অনুষ্কা। নিজের অজান্তেই সে একবার ফোনের দিকে তাকায়। কোনো নোটিফিকেশন নেই। সে নিজেকেই বোঝায়, পড়তে বসেছিস, এত ভাবার দরকার কি? কিন্তু মন যে বোঝে না। পরের দিন বিকেলে হঠাৎ ফোনে নোটিফিকেশন আসে, ফেসবুক মেসেঞ্জার। অনুষ্কা। আরাফাত একটু থমকে যায়। এবার আর ভয় নয়, বরং অদ্ভুত এক আগ্রহ কাজ করে। মেসেজ খুলে দেখে, এই যে লেখক সাহেব, পড়া শেষ নাকি এখনো বইয়ের সাথে যুদ্ধ চলছে? আরাফাত হালকা হাসে, রিপ্লাই করে, যুদ্ধ তো শেষ, কিন্তু জয় নিশ্চিত না। কিছুক্ষণ পর উত্তর আসে, তাই নাকি? আপনার লেখার মতো কথা বলতেও তো মন্দ না। এই ছোট্ট কথাটুকু আরাফাতের ভেতরে কোথাও একটা নরম জায়গায় আঘাত করে। কেউ তাকে এভাবে আগে বলেনি। এরপর ধীরে ধীরে কথাবার্তা বাড়তে থাকে। কখনো পড়া নিয়ে, কখনো গল্প নিয়ে, কখনো একদম অকারণ হাসাহাসি। অনুষ্কা মাঝে মধ্যে আরাফাতের লেখা নিয়ে কথা বলে, আপনি যেভাবে অনুভূতি লেখেন, মনে হয় আপনি অনেক কিছু একা একা সহ্য করেন। এই কথাগুলো পড়ে আরাফাত চুপ করে যায়। কিছু প্রশ্নের উত্তর যে চুপ থাকাতেই ভালো, সে তখনও জানত। দিন যেতে থাকে, রাত গভীর হলে কথাবার্তা একটু বেশি হয়। আজ মনটা ভালো না, এই ধরনের কথা প্রথম বলে অনুষ্কাই। আরাফাত তখনও বুঝে ওঠে না, এটা কি বন্ধুত্ব, নাকি এর ভেতরে ধীরে ধীরে অন্য কিছু জন্ম নিচ্ছে। একদিন অনুষ্কা হঠাৎ জিজ্ঞেস করে, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? প্রশ্নটা পড়ে আরাফাত অনেকক্ষণ চুপ থাকে। তারপর লেখে, ভালোবাসা মানে কি, এইটাই তো এখনো ঠিক বুঝি না। ওপাশ থেকে উত্তর আসে, তাই নাকি? তাহলে আপনি বিপজ্জনক মানুষ। কেন? যে ভালোবাসা বোঝে না, সে কাউকে বুঝিয়ে দেয় অজান্তেই। আরাফাত সেই মেসেজটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। কোথাও যেন বুকের ভেতর হালকা একটা কাঁপুনি হয়। সেদিন রাতে সে ডায়েরিতে শুধু একটি লাইন লেখে, ভালোবাসা মানুষকে পরিবর্তন করে দেয়, মনে করিয়ে দিয়ে যে তাদের সব কিছু নিজে বহন করতে হয় না। সে তখনও জানতো না এই লাইনটাই একদিন তার নিজের জীবনের গল্প হয়ে উঠবে। আরাফাত ডায়েরিতে শেষ লাইনটা লিখে কলম থামালো। ঠিক সেই মুহূর্তেই ফোনে আবার নোটিফিকেশন। আচ্ছা, আপনি আপনার সম্পর্কে কিছুই বলেন না কেন? নাম তো জানি, কিন্তু বাসা কোথায়, কি করেন, পরিবারে কে কে আছে, কিছুই তো জানা হলো না। আরাফাত মুচকি হাসল, হালকা মজার সুরে লিখল, কেউ তো কোনোদিন জানতে চায়নি, বলবোই বা কিভাবে। অপর পাশ থেকে সাথে সাথে উত্তর এলো। এবার কণ্ঠটা যেন একটু রাগী, আগে জিজ্ঞেস করিনি তো কি হয়েছে, এখন তো করছি, এখন বলুন। আরাফাত মনে মনে বলল, এই মেয়েটা ভয়ঙ্কর, কথায় কথায় আগুন হয়ে যায়, আর সেই আগুনে আমার হাতে আগে পুড়ে। তারপর আর দেরি না করে লিখল, আমি আমার পরিবারের বড় ছেলে, একটা ছোট ভাই, একটা ছোট বোন, আর আব্বু আম্মু, এই নিয়েই আমাদের পরিবার। তবে আমার ছোট মামা মোহাম্মদ রিজাউল ইসলাম, উনি আমার খুব কাছের মানুষ। মামা কম, বন্ধু বেশি, আমাদের বন্ডিংটা ঠিক সেই রকম। অনুষ্কা রিপ্লাই দিল, ওহ আচ্ছা, আমাদের পরিবারেও আব্বু আম্মু, আমি আর ছোট বোন, এইটুকুই। কিছুক্ষণ পর আবার প্রশ্ন, আপনি পড়াশোনা করেন নাকি জব? ইন্টার সেকেন্ড ইয়ার, কিছুদিন পরই এইচএসসি। ওহ, তাহলে তো আপনি সিনিয়র ভাইয়া, আমি তো মাত্র কলেজে পা দিলাম। আরাফাত হেসে লিখল, আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। কাল বন্ধুদের সাথে ট্যুরে যাব। কয়জন বন্ধু? হাতে গোনা 4-5 জন। অনুষ্কা মজা করে লিখল, এই যুগে ছেলেদের 4-5 জন মেয়ে ফ্রেন্ড থাকাই তো স্বাভাবিক। আরাফাত হেসে ফেলল, লিখল, মেয়ে ফ্রেন্ড? তাও আমার? আমি তো সুদর্শন পুরুষ নই যে মেয়েরা লাইন দিয়ে বন্ধু হবে।
যাই হোক, এই টপিক বাদ। শেষে শুধু লিখলো, আচ্ছা ঘুমাতে যান। পরদিন সকালে আরাফাত বের হয় বন্ধুদের সাথে বাইক রাইডে। তার নিজের কোনো বাইক নেই, তবুও বাইকের প্রতি তার ভালোবাসা একতরফা প্রেমের মতো। কিন্তু আম্মুর কড়া নির্দেশ, বাইক কেনা যাবে না। প্রতিদিন কত দুর্ঘটনা হয়, এই এক কথাই যথেষ্ট। আরাফাত জানে সে সাবধানে চালায়, কিন্তু পরিবার জানে না। ভালোবাসা আর ভয় কখনো কখনো যুক্তি শোনে না। সে বন্ধুদের কল দেয়। রাহাত, আল আমিন ছোটবেলার বন্ধু, আর কলেজের বন্ধু আবির আর আসিফ। সারাদিন ঘোরাঘুরি, বাইক রাইডের সময় সে ফোন বন্ধ রাখে, কারণ সে জানে মিথ্যে বলতে তার ভালো লাগে না, আর আম্মুকে দুশ্চিন্তায় ফেলতেও চায় না। সন্ধ্যায় বাসায় ফিরে খাওয়ার টেবিলে বসে সে। সেখানে আব্বু আম্মুর আর ছোট মামা। মামা বললেন, সারাদিন এভাবে ঘুরে বেড়াস কেন? আব্বুর ব্যবসায় একটু সময় দিতে পারিস না? আরাফাত শান্ত গলায় বলল, আমি সারাদিন ঘুরি না মামা, কলেজ, টিউশন, তারপর সময় পেলে বন্ধুদের সাথে একটু বের হই। আব্বু গম্ভীর হয়ে বললেন, আমার বয়স হচ্ছে, এখন সংসারের হাল ধরার কথা ভাবা উচিত না? অবশ্যই ধরব, কিন্তু আমার কিছু স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে চাই। মামা হেসে বললেন, স্বপ্ন না দেখলে মানুষ বাঁচে কী করে? এই সময় পাশের ঘর থেকে ছোট বোন সানজিদা এসে বলল, ভাইয়ার খুব ইচ্ছে একটা বাইক কেনার আর একটা স্বপ্নের বাড়ি বানানোর। আম্মু ধমক দিয়ে বললেন, চুপ, বড়দের মাঝে কথা বলিস কেন? কিসের বাইক? বাইক তো হবেই না, আর বাড়ি আব্বু জায়গা দিয়েছে, নিজের রোজগারে বানালেই হবে। ঘরে বসে স্বপ্ন দেখলে কিছু হয় না। আরাফাত আর কিছু বলল না, শুধু বলল, আমাকে একটু সময় দিন, সব হবে। এই কথা বলেই সে নিজের রুমে চলে গেল। সে কোনো চাকরি চায় না, কোনো ব্যবসাও না। সে চায় মুক্ত আকাশ, এই পৃথিবীটা ঘুরে দেখতে চায়, মানুষ আর জীবনকে চিনতে চায়। রুমে এসে ফোন হাতে নিল সে। অনুষ্কা, ট্যুর কেমন গেল? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিছু ছবি দেন। আপনার কি মনের চোখ নেই? চাইলেই তো সেখানে আমাকে দেখতে পারেন। আরাফাত, এসব বাদ দিন, ছবি দিন। না, কাল পোস্ট করলে দেখবেন। আপনি তো ভীষণ বদমেজাজি। যদি বদমেজাজি হয়েই কারো মনে জায়গা পাওয়া যায়, তাহলে বদমেজাজিই ভালো। অনুষ্কা আর কিছু লিখল না, শেষে শুধু বলল, থাক, ভালো লাগছে না, আমি ঘুমাই। আচ্ছা যান, ঘুমান। এই কথা বলেই আরাফাত ফোনটা পাশে রেখে নিজের ঘরে নিঃশব্দে হারিয়ে গেল। কিন্তু সে জানতো না, এই নিঃশব্দের মাঝেই কারো অজান্তে একটা গল্প ধীরে ধীরে জন্ম নিচ্ছে। আরাফাত আসলে গানপ্রেমী, কিন্তু এই কথাটা সে ইচ্ছা করেই সবার থেকে লুকিয়ে রাখত, কারণ সে বিশ্বাস করত তার গলার স্বর ভালো না। নিজের কণ্ঠকে সে নিজেই বিশ্বাস করতে পারত না। তাই দিনের আলোয় নয়, রাতের গভীরে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই সে নিজের মতো করে গুনগুন করত। সেদিনও ব্যতিক্রম ছিল না। ঘরের ভেতর অস্থির লাগছিল তার। গানের একটি তীব্র ক্রেভিং ভেতরটা চেপে ধরেছিল। চুপচাপ বারান্দায় এসে দাঁড়ালো সে। পকেট থেকে একটি সিগারেট বের করলো। আরাফাত নিয়মিত সিগারেট খায় না, শুধু যেদিন গানের তাড়না অসহ্য হয়ে ওঠে, সেই দিনই সিগারেটের ধোঁয়ায় ভেতরে নিজের কণ্ঠকে লুকিয়ে ফেলে। আগুন জ্বলে ওঠে সিগারেটের মাথায়। ধোঁয়া উঠল ধীরে ধীরে। আরাফাতের কণ্ঠ নামল ধীরে, নিচু স্বরে। ধোঁয়া আর সুর মিশে সে যেন নিজের সব কষ্টকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে চাইল। নিম্ন স্বরে সে গাইতে লাগলো, গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায় আঁকা ছিল কত শত কবিতায়, স্বপ্নের সেই কবিতার ছন্দতে মিশেছিল তার হাসি মাখা ছবিটা। যা আঁকা ছিল অদ্ভুত রং তুলি, যা জমা থাকে আমার মনের মাঝে। বড় হয়ে আমি চড়ছি ঘোড়ায়, আড়ালে তুমি লুকিয়ে আছো বউ সাজে। সিগারেট শেষ হলো, সুর থেমে গেল। আরাফাত ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো। রাতটা নীরব হলো, কিন্তু তার ভেতরের গল্পটা আরও গভীর হতে লাগলো। ভুল ত্রুটি ক্ষমা করবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন। পরবর্তী পার্টগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের ইয়াসিন আরাফাত ভয়েস স্টোরিজ পেজটিকে ফলো দিয়ে রাখুন।